হ্যালো, আমি আম্মি বলছি। আজকে আমি তোমাদের যে গল্পটা পড়ে শোনাবো তার নাম হচ্ছে নীল মানুষের কাহিনী। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে চলো আমরা গল্পটা শুরু করি। আচ্ছা, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নীল মানুষের কাহিনী একটু অন্য রকমের গল্প। লেখক কল্পবিজ্ঞানের উপর ভিত্তি করে এই গল্পটি লেখেন, তাই এখানে ভিন গ্রহের মানুষের কথাও বলা হয়েছে। পৃথিবীর মানুষ রণজয় কেমন করে নীল মানুষ হয়ে গেল এবং তার মনের ব্যথার কথা এই গল্পে বলা হয়েছে। এবার গল্পটা শুরু হচ্ছে এইভাবে যে পাপু বলে একটা ছোট্ট ছেলে বারান্দায় বল খেলছিল। বল খেলতে খেলতে হঠাৎ বলটা রেলিং টপকে বাগানে পড়ে যায়। সে দৌড়ে বাড়ির পাশের বাগানে বল কুড়োতে যায়। সেখানে সেই বাগানের মধ্যে সে এক নীল মানুষকে প্রথম দেখতে পায়। সেই মানুষটার বিরাট লম্বা চওড়া চেহারা, কিন্তু গায়ের রং পুরো নীল রঙের, পুরো নীল। তো পাপু তো তাকে দেখে খুব ভয় পেয়ে যায়, সেই দৈত্যের মতো লোকটাকে দেখে। এমন সময় লোকটা পাপুকে দেখে তার দিদির কথা জিজ্ঞেস করে। তার দিদির নাম ছিল চিত্রা এবং সে দিদির সঙ্গে দেখা করতে চায়। পাপু তো সেখান থেকে দৌড়ে ফিরে এসে দিদিকে সে কথা বলে। দিদি তো বিশ্বাসই করতে চায় না, কিন্তু বলে চল দেখা করতে যাই। তারপরে তো পাপু এবং তার দিদি চিত্রা সেই বাগানে আসে। বাগানে গিয়ে সে অদ্ভুত দেখতে মানুষটার দেখা পায় এবং ভয়ে অজ্ঞান হয়ে যায় চিত্রা। দিদির এই অবস্থা দেখে পাপু তার মা আর ছোটো কাকাকে চিৎকার করে ডেকে আনে। তারা তো দৌড়ে বাগানে যায় এবং দেখতে পায় চিত্রা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সেই ভয়ঙ্কর দর্শন লোকটা তার পাশে ঝুঁকে বসে আছে। ভয়ে তার মা কাঁদতে কাঁদতে সেই দৈত্যটিকে অনুরোধ করে তার মেয়ে চিত্রাকে ছেড়ে দিতে। দৈত্যটা চিত্রার মাকে তার পরিচয় দিয়ে বলে সে রণজয়, তার সঙ্গে চিত্রার বিয়ে ঠিক হয়েছিল। এমন সময় চিত্রার জ্ঞান ফিরে আসে, আর সে কী করে লোকটার হাত কামড়ে দিয়ে লোকটা তো তাকে ছেড়ে দেয়, তখন সে পালিয়ে যায়। এবার ছোটো কাকাও ওই সাংঘাতিক লোকটাকে দেখে সে চিৎকার করে কখনো বলছে গেরিলা, কখনো বলছে কিংকং ওরাং ওটাং ইত্যাদি বলতে থাকে এবং চিৎকার করতে থাকে যে বন্দুক আনতে হবে। এবার ছোটো কাকার ডাকাডাকিতে পাড়ার লোকজন জড়ো হয়ে যায়, তারা লাঠি শাবল নিয়ে আক্রমণ করে ওই লোকটাকে। রণজয় পাড়ার লোকের আক্রমণে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। এবার নিশানপুর গ্রামে রটে যায় যে তারা দৈত্য দেখেছে। এসব নিয়ে লোকেরা নানান রকম গল্প তৈরি করতে লাগে। খবরের কাগজেও ছাপা হলো নিশানপুর গ্রামে দৈত্যের আবির্ভাব। পাপুর মা তার কিন্তু সন্দেহ হলো এই ভেবে যে ওই দৈত্যের মতো লোকটা কি সত্যিই রণজয়, যার সঙ্গে চিত্রার বিয়ে ঠিক হয়েছিল। আবার কিছুদিন আগে ছেলেটা নিরুদ্দেশ হয়ে গেছিল, আর এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। তিনি এসব নিয়ে সাতপাঁচ ভাবতে লাগলেন। এবার মানুষের তাড়া খেয়ে রণজয় তো জঙ্গলে চলে গেছে, কিন্তু তার ভীষণ খিদে পেয়েছে। সে কি করবে? এবার কি হচ্ছে, ওদিকে ভিন গ্রহের প্রাণীরা তারা কিন্তু তাকে খোঁজ করছে, কারণ ওকে ধরে নিয়ে তারা আবার তাদের গ্রহে নিয়ে যাবে। তাই তাদের হাত থেকেও তো বাঁচতে হবে, কারণ তারা রণজয়কে বন্দি করে নিয়ে যেতে চায় তাদের গ্রহে। ওই প্রাণীদের জন্যই রণজয়ের এই অবস্থা। ওদের ছোঁয়াতেই রণজয়ের চেহারা পুরো বদলে গেছে, কিন্তু রণজয় কিছুতেই ধরা দেবে না। সে কী করলো, সে বাঁচার জন্য, ওদের হাত থেকে বাঁচার জন্য জলে ঝাঁপ দিল। কারণ রণজয় জানে যে ওরা ওই ভিনগ্রহের প্রাণীরা জলকে ভীষণ ভয় পায়, এবং সে জলে ঝাঁপিয়ে পড়ে ডুব সাঁতার দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে জল থেকে উঠে পড়ে রণজয়। তার প্রচণ্ড খিদে পেয়েছে, কীভাবে খাবার পাবে সে জানে না, তাই সে চুরি করে খাবার জোগাড় করার কথা ভাবে। তার মনে খুব কষ্টও হয় যে চিত্রাও তাকে চিনতে পারল না,
আর তার বাবাও তাকে ভূত ভেবে তাড়িয়ে দিল। এসব ভাবতে ভাবতে চলছে রণজয়। এমন সময় সে একটা দূরে একটা বাড়ি দেখতে পেল। সেখানকার দরজাটা তালা বন্ধ। তালাটা একটু চাপ দিতেই ভেঙে গেল। রণজয় তালাটা খুলে দরজার ভেতরে ঢুকে গেল। তো সেই বাড়িতে একটা কুকুর ছিল। সে তো ঘেউ ঘেউ করতে শুরু করলো রণজয়কে দেখে। আর রণজয় কী করলো, ওই কুকুরটাকে ধরে পাঁজাকোলা করে নিয়ে তাকে পাঁচিল থেকে বাইরে ছুঁড়ে দিল। বাড়িতে আর কোনো মানুষ নেই। রণজয় রান্নাঘর দেখতে লাগলো, যে রান্নাঘর দেখতে পেয়ে কিছু খাবার দাবার আছে কি না এটা খোঁজ করতে গেল। তারপর অনেক খুঁজে টুজে দেখলো কিছু চাল ডাল মশলাপাতি এগুলো আছে। তাই দিয়ে সে খিচুড়ি বসিয়ে দিল। তারপর একটু বিশ্রাম নিল। যতক্ষণ না খিচুড়িটা হয় ততক্ষণ তো তার কিছু করার নেই, তাই একটু বিশ্রাম নিল। হঠাৎ টুকটাক টুকটাক খুটখাট শব্দ পেয়ে ও খেয়াল করলো যে বাড়িতে দুটো চোর চুরি করার জন্য এসেছে। রণজয় তো একটাকে ধরে ফেলে উঠোনে বেঁধে ওকে শুইয়ে রাখলো। আর একটা চোর আবার একটু সাহসী, সে কী করলো, সে রণজয়কে ছুরি মারল। রণজয় ওই ছুরির খোঁচাটা খেয়ে রণজয় ভাবলো সে বোধহয় মরেই যাবে। এবং এইসব ভাবছিল, তখন একটা অদ্ভুত জিনিস দেখলো, যে তার বুক থেকে যে রক্তগুলো বেরোচ্ছে সেই রক্তগুলো জমে রবারের মতো শক্ত হয়ে গেছে। আর রক্তের ফোয়ারাগুলো কতকগুলো নীল রবারের সুতোর মতো ঝুলছে তার বুক থেকে। রণজয় টেনে টেনে সেগুলোকে পটপট করে ছিঁড়তে লাগলো। চোরটা হাঁ করে তাকিয়ে দেখছিল রণজয় কী করে। এইসব কাণ্ড দেখে চোরটা তো খুব ভয় পেয়ে গেল। আর রণজয় তাকে দুহাতে তুলে ছুঁড়ে ফেললো ঘরের মেঝেতে। তারপর তাকেও বেঁধে উঠোনে ফেলে রাখলো। রণজয়ের তো খুব খিদে পেয়েছিল। এর মধ্যে কি হলো, খিচুড়িটাও তৈরি হয়ে গেল। সে তাই শান্তিতে গরম গরম খিচুড়ি খেলো। তারপর ভাবলো কি করা যায়, একটা চিঠি লিখলো সে, যে একটা দৈত্য তাদের চাল ডাল খরচ করলেও দুটো চোরকে বেঁধে রেখেছে, নয়তো এরা সব নিয়ে পালাতো। চিঠিটা চোর দুটোর পাশে একটা ইট দিয়ে চাপা রাখলো। আর আপন মনেই ভাবলো যে এবার হয়তো সবাই তাকে আর দৈত্য বলে ভাববে না। তারপর আবার কি হলো, সে তো আর লোকালয় তো তার জায়গা নেই, তাই সে জন্তু না হওয়া সত্ত্বেও জঙ্গলে ফিরে যেতে বাধ্য হলো। সবচাইতে বড় কথা হচ্ছে, সাধারণ মানুষ হয়েও কারোর সঙ্গে মিশতে না পারার কষ্ট অনুভব করে রণজয়। ভিন গ্রহের প্রাণীর স্পর্শে তার এই করুণ অবস্থা। লেখক কল্পবিজ্ঞানের সঙ্গে বাস্তবকে মিলিয়ে মিশিয়ে এক সুন্দর গল্প উপহার দিয়েছেন পাঠকদের। তাহলে এটাই হলো মূল গল্প। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটা কাজ করবে, কিন্তু পুরো গল্পটা তোমরা টেক্সট বুকটা থেকে কিন্তু পড়ে নেবে, নয়তো কোথায় কি আছে কোনগুলো তুলে দেবে যেগুলো দিয়ে প্রশ্ন হবে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাই টেক্সট বুকটা কিন্তু একবার পড়বে। আর আমি যেভাবে গল্পটা বললাম তাতে তোমরা পুরো গল্পটা আশা করি বুঝতে পারবে, সেটা শুনে নিও। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্টস এবং সাবস্ক্রাইব করো। আর কোনো অসুবিধে হলে আমাকে কমেন্টস করে জানিও। তাহলে আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো তোমরা।